এই যে ট্রেনিং পারপাসের তো ইন্টারন্যাশনাল প্রোটোকল রয়েছে, তো এই ইন্টারন্যাশনাল প্রোটোকল কি বলছে এই জনবহুল এলাকায় কি এরকমভাবে উঠতে পারে? কারণ আমরা দেখেছি, মানে আমরা সবাই জানি, যখন মানে আমাদের এই বিজয় দিবসের প্রস্তুতিও কয়েকদিন পর আমরা আকাশে দেখতে পাবো, একটা প্লেন বা একটা হেলিকপ্টারও যদি আমাদের আকাশে ওড়ে, আমাদের মনে একটা কোথাও ধুকপুকানি বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়। তো সেক্ষেত্রে একটা ট্রেনিং প্লেন, এরকমভাবে একটা প্লেন, সেটা কি এত এরকম জনবহুল এলাকা দিয়ে এরকমভাবে যেতে পারে? ফার্স্ট অফ অল, আমি আমার সার্ভিস লাইফে কোনো দেখিনি যেখানে ট্রেনিং হয় আদার আর্মি, নেভি, এয়ারফোর্স কোনো জনবসতি জনবহুল এলাকায় কোনোদিন ট্রেনিং হয় না। বিশেষ করে যখন ফাইটার এয়ারক্রাফট, যেটা যদি কোনো সময় পাইলটের, কারণ নতুন নতুন যারা পাইলট নিশ্চিতভাবে তারা খুব দক্ষতা দিয়ে আমি প্রশ্ন তুলছি না, কিন্তু কোনো সময় যদি দক্ষতায়, যেহেতু তারা শিখছে, সেখানে কোথাও টুট হয়, যেখানে যদি না বুঝতে পারে, যদি সেটা জনবহুল জনবসতি এলাকায় ভেঙে পড়ে, তাহলে পাইলট এবং প্লেন তো নষ্ট হলোই, তার সঙ্গে নিরীহ নাগরিক, যেমন আজকে প্রায় বহু লোক মৃত্যুবরণ করেছে এবং বহু লোক আহত। এইটাকে অ্যাভয়েড করার জন্যই যখন আমাদের অ্যাটলিস্ট আমরা যখন দেখেছি পাইলট ট্রেনিং হয়, এটা কোনো ডেজার্ট এরিয়া অথবা এমন এরিয়া হয় যেখানে কোনো জনবসতি থাকে না। জনবহুল এলাকায় কোনো সময় সামরিক বাহিনীর যে কোনো ট্রেনিং, সেটা আর্মি হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, কোনো সময় ট্রেনিং হয় না। এটা শহরের থেকে অনেক দূরে থাকে, যেখানে কোনো জেনারেলি কোনো সাধারণ নাগরিকদের বাড়ি ঘর দৌড়, ইনক্লুডিং ধরো গ্রামের দিকে কৃষকদের বাড়ি, তাকেও অ্যাভয়েড করা হয়। সেই সব জায়গায় ট্রেনিং হয় যেখানে নিচে যদি বাই চান্স হয় পাইলট ইজেক্ট করে গেল, কিন্তু প্লেনটা তো ভেঙে পড়বে। সেই জায়গায় যেটা আজকে আমরা দেখলাম, প্রশ্ন তো থাকবেই স্বপন, যে জনবহুল জনবসতি এলাকায় এই এই একটা ট্রেনি সটি, এবং তার পেছনে পাইলট একা ওড়াচ্ছে, ইজ আ ট্রেনি পাইলট, তার পেছনে একজনের বসার কথা, তার ট্রেনারের বসার কথা, নেভিগেটর বসার কথা, সে তারা ছিল না, একজন। যদিও F7 নর্মাল ফ্লাইট একজনই ওড়ায়, ইট ইজ আ সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল এয়ারক্রাফট, বাট FT7 তার পেছনে একজনকে বসা উচিত, ট্রেনার। আজকে সেই ট্রেনার অথবা নেভিগেটর কেন ছিল না, এই প্রশ্ন নিশ্চিতভাবে উঠবে। এর থেকে বহু প্রশ্ন উঠবে, বাংলাদেশকে প্রশ্ন জবাব দিতে হবে। এবং আমরা চাই যে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যে ব্ল্যাক বক্স পাওয়া গেছে, পাওয়া যাবে, সেই ব্ল্যাক বক্স থেকে অনেক যে আমাদের প্রশ্ন, কারণ প্রশ্ন থেকেই স্বপন কনস্পিরেসি থিওরি উঠবে। তাই প্রশ্নটা আমরা যে উঠবে সেটাকে পরিষ্কার করে সত্যভাবে জবাব দেওয়া উচিত। তো একটা ইন্টারন্যাশনাল এজেন্সি এই ব্ল্যাক বক্সটাকে পাওয়া এবং তার ইনভেস্টিগেশন, থরো ইনভেস্টিগেশন, ডেলিবারেট ইনভেস্টিগেশনটা হলে আমরা এটা জানতে পারবো। একদমই কর্নেল চৌধুরী, ঠিক এই জায়গা থেকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই দুর্ঘটনা ঘটলো, তারপর দেশের এই মুহূর্তে মানে প্রধান উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রীর সমতুল্য পদ, তিনি একটা পোস্ট করছেন, তাও আবার অফিসিয়াল। তিনি যদি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করতেন তাও একরকম, তিনি নিজের অফিসিয়াল সরকারি গভর্নমেন্ট অফ বাংলাদেশের যে সরকারি পোস্ট, সেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করছেন, সেখানে তিনি F7 উল্লেখ করছেন। এবং F7 যে জেট নয়, ট্রেনিং করার যে জেট সেটা নয়, সেটা কমব্যাট জেট। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে একজন ট্রেনিং বা প্রশিক্ষণরত একজন পাইলটকে কি তার মানে সত্যি কমব্যাট এয়ারক্রাফট দেওয়া হয়েছিল, এবং সেই কমব্যাট এয়ারক্রাফট চালানোর জন্য যা যা প্রোটোকল মানা উচিত সেই প্রোটোকলগুলো কি মানা হয়নি? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলোও তো ওঠে। একদম স্বপন, F7 আর F7 ট্রেনার যেটা, এটাই দিচ্ছেন হেল এন্ড হেভেন ডিফারেন্স। তো আমরা ছবিতেই দেখলাম, সবাই দর্শকরাও দেখছেন, দুজন যেখানে পেছনে ট্রেনার বসে, সামনে ট্রেনি পাইলট বসে, তাকে শেখায় কিরকম ভাবে F7 প্লেনটাকে ওড়ানো হয়। একইভাবে এইটা যদি মানে গভর্নমেন্ট অফ বাংলাদেশের যে উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের টুইটে যদি বলে এটা ফাইটার প্লেন, তো এটা একটা ফাইটার প্লেন আর একটা ফাইটার ট্রেনার প্লেনের মধ্যে কিন্তু অনেক ফারাক, তার এভিয়নিক্সের ফারাক, তার আর্মামেন্টের, তার রাডার, এভরিথিং ইজ ডিফারেন্ট। অনেক অ্যাডভান্সড যে ফাইটার কমব্যাট এয়ারক্রাফট উইচ ইজ ইন এ কমব্যাট রোল, যদিও অনেক পুরনো, কিন্তু তাহলেও ওটা কমব্যাট রোলে। এই ট্রেনি এয়ারক্রাফট যারা ট্রেনি পাইলট হবে সেখানে কেন ছিল না? এবং স্বপন, আমরা যদি ইফ আই লুক, আমি এটার হিস্ট্রি দেখছিলাম, এই F7 বলো অথবা J7 বলো, যা বলো, মানে ওই চেংডু এয়ারক্রাফটের
বহু অ্যাক্সিডেন্ট ক্র্যাশ হয়েছে। কেন বাংলাদেশ এই এয়ারক্রাফটকে এখন ইউজ করছে আমি জানি না। আপনি যদি এর হিস্ট্রি দেখেন, আমি দেখছিলাম 8ই এপ্রিলে বাংলাদেশের একজন স্কোয়াড্রন লিডার মোর্শেদ হোসেন, উনি কিন্তু মারা গেছিলেন। আমি 2008 থেকে বলছি, তার আগে যাচ্ছি না। পরপর 2008, 2010 চায়না এটা ক্র্যাশ করেছে। এপ্রিল 13, 2011 আবার চায়না ক্র্যাশ করেছে। 2012 25শে জানুয়ারি পাকিস্তানে ক্র্যাশ করেছে একই প্লেন, সেম প্লেন J7। চাইনিজ আবার ক্র্যাশ করেছে 2012। 2015 আছে, নভেম্বর 2015 আছে। বাংলাদেশে আবার হয়েছে, 2018 হয়েছে। 2018 23শে নভেম্বরে একজন উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু, বাংলাদেশ এয়ারফোর্স, এই সেম এতে মাধবপুর উপজেলায় তার ওখানে ক্র্যাশ হয়েছে। 24শে মে 2022, 9 জুন 2022, 6 ফেব্রুয়ারি 2025, জাস্ট কিছুদিন আগে 10ই জুন 2025 F7M, এবং 21শে জুলাই 2025। তো স্বপন, আমি যেটা বললাম, হিস্ট্রি অফ দ্য ক্র্যাশেস, চীন অরিজিন এয়ারক্রাফট, মাল্টিপল নাম্বার অফ ক্র্যাশেস। তার মানে এখানে দেয়ার ইজ সাম প্রবলেম উইথ দিস এয়ারক্রাফট হুইচ নিড টু বি অ্যাসেটেন্ড। কিন্তু এই দেশগুলো চায়না থেকে সব প্লেনগুলো কেনে এবং এগুলোর মাল্টিপল ক্র্যাশ হয়। কিন্তু আমার এখানে কয়েকটা প্রশ্ন আছে স্বপন, যে ওরা প্রথম কথা, জনবহুল এলাকায় এই প্লেন বাংলাদেশ একটা ট্রেনি পাইলটকে, যার পেছনে ট্রেনার ছিল না, তাকে কেন ওড়াতে দিল? ফার্স্ট কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন, যখন পাইলট জানে, পাইলট তো দেখতে পাচ্ছে তার জিপিএস এ যে কোথা দিয়ে উঠছে, যখন জানছে জনবহুল জনবসতি এলাকা, সেখান থেকে এইটা উত্তরা, আমি যদি জানি সঠিক, সেখান থেকে উত্তরা থেকে একটু দূরে একটা লেক আছে, তার পাশে অনেকটা খালি জায়গা আছে, সেই জায়গাটা কেন যেতে পারলো না? অথবা উনি লো ফ্লাইট ছিল, এটা অনেক লো অল্টিটিউড ফ্লাইং হচ্ছিল, লো অল্টিটিউড, এখান থেকে ইজেক্ট করে গেল, হঠাৎ ইজেক্ট করলো। লো থেকে এত তাড়াতাড়ি ইজেক্ট কেন করলো? প্লেনটা ক্র্যাশ হবার বহু আগে পাইলট ইজেক্ট করে গেছিল। যদিও আমরা জানতে পারছি দুর্ভাগ্যজনক ভাবে এই ফ্লাইট লেফটেন্যান্ট যে পাইলট ছিলেন তার মৃত্যু হয়েছে। আমরা তার ছবিও দেখাচ্ছি কর্নেল চৌধুরী, আপনি যে ব্রিফ করছেন, এই যে মোহাম্মদ তৌকির ইসলাম, এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। কর্নেল চৌধুরী, আপনি যে কথাটা বলছিলেন, যে এই দেখুন কিছুক্ষণ আগেই আপনার বক্তব্যে আপনি বলছিলেন যে এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু কনস্পিরেসি থিওরির একটা সহজ সরল সমাধান আমরা পেতে পারি। আপনি জানেন যে কয়েকদিন আগেই, 2-3 দিন আগেই টুঙ্গিপাড়া, গোপালগঞ্জে, সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এরা গিয়ে